আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া যা বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কোনো হিন্দু মুসলিমদের অত্যাচার করলে ছাড় দেওয়া হবে না, বিজয়। নতুন দিগন্ত উন্মোচিত হবে, শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে জিএম কাদের। শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না, নাহিদ। সর্বশেষ থাকছে, পলকের ঘাড়ের 2টি, কোমরের 3টি হাড় সরে গেছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া যা বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার নিজের ভেরিফাইড পেজে এই পোস্ট দেন তিনি। পাটোয়ারি লেখেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণে সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্তকে শুধু মানচিত্রের রেখা নয়, বরং মানুষের জীবন, মানবাধিকার ও পারিবারিক বন্ধনের সঙ্গে জড়িত বিষয় বলে উল্লেখ করেন তিনি। বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যাকে তিনি মানবিক বিবেকের প্রশ্ন হিসেবে তুলে ধরেন। পাটোয়ারি আরও লেখেন, আমরা বিশ্বাস করি সভ্য বিশ্বের সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি ও বিভেদের দেয়াল দিয়ে নয়, পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক সংযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে। বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে পাটোয়ারি বলেন, সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর কূটনীতিক পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি শক্তভাবে তুলে ধরতে হবে। স্ট্যাটাসের শেষে পাটোয়ারি লেখেন, আজ দক্ষিণ এশিয়ার প্রয়োজন সংঘাত নয় সংহতি, দেয়াল নয় সহযোগিতা, ভয় নয় আস্থা। মানবাধিকার, জনগণের মর্যাদা, ন্যায়ভিত্তিক কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া। কোনো হিন্দু মুসলমানদের অত্যাচার করলে ছাড় দেওয়া হবে না, বিজয়। তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফের থালাপাতি বিজয় নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মঙ্গলবার 12ই মে সকালে এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলমানদের ওপর অত্যাচার করে, তবে তার ফল বিশ্বের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে কোনো হিন্দু মুসলিমদের অত্যাচার করলে ছাড় দেওয়া হবে না, বিজয়। তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপাতি বিজয় নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মঙ্গলবার 12 মে সকালে এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তবে তার ফল বিশ্বের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর মতে, নাগরিকের অধিকার সবার জন্য সমান এবং এটি রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তিনি রাজ্য জুড়ে 700রও বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন টাসম্যাক পরিচালিত 717টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। এই দোকানগুলো মূলত বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে রাজ্যে টাসম্যাকের অধীনে 4765টি মদের দোকান রয়েছে। বিজয় নির্দেশ দিয়েছেন যে কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা জনবহুল বাসস্ট্যান্ডের 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে 276টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাসস্ট্যান্ডের আশেপাশে অবস্থিত। গত রবিবার 51 বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল টিভিকে তামিলনাড়ু ভেট্টি কাজাঘম এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে দিয়ে একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।
কংগ্রেস, বামপন্থী দলসমূহ এবং মুসলিম লীগের মতো বিভিন্ন পক্ষের সমর্থন নিয়ে বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবার একটি জোট সরকার গঠিত হয়েছে। ক্ষমতা লাভের পর থেকে তিনি সামাজিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যার অংশ হিসেবেই এই বিশাল সংখ্যক মদের দোকান বন্ধের সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয় জনকল্যাণমূলক বেশ কিছু কাজের অনুমোদন করেছেন, যার মধ্যে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ প্রদান এবং মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন অন্যতম। এছাড়া জেলাগুলোতে মাদক বিরোধী বিশেষ ইউনিট গড়ার পরিকল্পনাও তিনি গ্রহণ করেছেন। তবে মদের দোকান বন্ধের ফলে রাজ্য সরকারের বিপুল আয়ে টান পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। তারা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থায়নে প্রভাব পড়তে পারে। তা সত্ত্বেও ডিএমকে আমলের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের যে ঘোষণা বিজয় দিয়েছেন, তা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও চর্চা চলছে। সূত্র আর চ্যানেল ও এবিপি। নতুন দিগন্ত উন্মোচিত হবে, শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে জিএম কাদের। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি সহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় পার্টির জাতীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জিএম কাদের সোমবার 11 মে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঢাকার ভারতীয় উচ্চ কমিশনের মাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেছেন। মঙ্গলবার 12 মে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সূর্যদীপ্ত সূর্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারের ঐতিহাসিক নির্বাচনী বিজয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সাফল্য শুধু বিজেপির জন্যই নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে শুভেন্দু অধিকারীর জনগণের আস্থা অর্জন করেছেন বলে উল্লেখ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শুভেন্দু অধিকারী এমন একটি রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক যা খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়। জিএম কাদের উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির কুমার অধিকারী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের সাংসদ হিসাবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য জীবনব্যাপী কাজ করেছেন। কাঁথি পৌরসভা থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত সেই পারিবারিক জনসেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাপা চেয়ারম্যান বলেন, নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন এবং সাংসদ হিসাবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী একদিকে যেমন দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তেমনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমার থাকার কথা উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, দুই বাংলার মানুষের মধ্যে শতাব্দীব্যাপী সাংস্কৃতিক, ভাষাগত ও মানবিক সম্পর্ক বিদ্যমান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। জাপা চেয়ারম্যান জানান, তার দল সবসময় সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষের কল্যাণে বিশ্বাস করে। তিনি মনে করেন, শুভেন্দু অধিকারীর জনমুখী নেতৃত্ব দুই বাংলার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে। জিএম কাদের তার শুভেচ্ছা বার্তার শেষে শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। ভবিষ্যতে দুই বাংলার জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সদ্ভাব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই গণহত্যা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার 12 মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। নাহিদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা গণহত্যা। এই গণহত্যা ঠেকাতে পারলে জুলাই গণহত্যা হতো না। সেই সময় জবাবদিহিতার আওতায় আনতে পারলে জুলাই গণহত্যা করার সাহস পেত না ফ্যাসিস্ট সরকার। সেই সময় রাজনৈতিক লড়াইয়ের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছিল উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপির ভূমিকা কেমন ছিল তাও এ সময় এসে বিশ্লেষণের দাবি রাখে।
তাদের উচিত ছিল আরও সাহসী ভূমিকা রাখা। সে সময় রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখলে এ হত্যা এড়ানো যেত। ওই ঘটনা এবং পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। তিনি বলেন, সে সময় দৈনিক পত্রিকাগুলো কী রিপোর্ট করেছিল সেটা আমরা ভুলে যাইনি। সেই ডকুমেন্টগুলো এখনও আছে। যারা ভিকটিম তাদের অপরাধী হিসেবে দেখানো হয়েছিল। মাদ্রাসার ছাত্রদের বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখার প্রবণতা থেকে বেরোতে হবে। ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখাকে আমরা অ্যালাউ করব না। যে রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল সে রাজনীতি এখনের সরকার যেন না করে। তিনি বলেন, এই দেশের সব মুক্তির লড়াইয়ে মাদ্রাসার ছাত্র ও আলিম ওলামাদেরও অবদান রয়েছে। বিচার বহির্ভূত সব হত্যার বিচার চেয়ে নাহিদ বলেন, বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধ, গুম সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, এখন আবার সীমান্তে কাটাতার দেওয়ার কথা বলা হচ্ছে। সীমান্ত হত্যা হচ্ছে। সীমান্তে হত্যা করে আর কাটাতার দেয় তাদের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। এই কাটাতার সেই দেশের মানুষই উপড়ে ফেলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। এ সময় সীমান্ত রক্ষার দায়িত্ব সরকারের। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে জনগণই এ দায়িত্ব নেবে। পলকের ঘাড়ের 2টি ও কোমরের 3টি হাড় সরে গেছে। প্রিজন ভ্যানের ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘাড়ের 2টি ও কোমরের 3টি হাড় সরে গেছে বলে দাবি করেছেন তার আইনজীবী তরিকুল ইসলামের। মঙ্গলবার 12ই মে তিনি সাংবাদিকদের বলেন, প্রিজন ভ্যান দুর্ঘটনার পর আমরা তার এমআরআই করার আবেদন করি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। তরিকুল বলেন, প্রতিবেদনে দেখা গেছে পলকের কোমরের 3টে হাড় যথাক্রমে L2, L3 ও L4 সরে গেছে। এছাড়া ঘাড়ে 2টি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ঘাড়ের C5, C6 এর ভেতর একটি ও C6, C7 এর ভেতর ডিস্কে সমস্যা দেখা গেছে। গত 28শে এপ্রিল পলকের আরেক আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি দাবি করেছিলেন, গত 19শে এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জুনাইদ আহমেদ পলকের হাজিরা ছিল। শুনানি শেষে প্রিজন ভ্যানে করে কারাগারে যাওয়ার পথে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। তিনি প্রিজন ভ্যানের মধ্যে পড়ে যান এবং ঘাড়ে আঘাত পান। পলক এমআরআই করাতে চান, এজন্য আদালতে আবেদন করতে বলেছেন। এ বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর কারা অধিদপ্তরের এআইজি উন্নয়ন ও মিডিয়া জান্নাত উল ফারহাদ এক বিবৃতিতে দাবি করেছিলেন, তবে প্রিজন ভ্যান কোনো দুর্ঘটনায় পড়েনি। তিনি সেদিন বলেছিলেন, প্রকৃত বিষয় হল 19শে এপ্রিলে প্রিজন ভ্যান পোস্তগোলা ব্রিজ থেকে নিচে নামার সময় হার্ড ব্রেক করার কারণে ভেতরে থাকা 4 জন ডিভিশন বন্দির মধ্যে জুনায়েদ আহমেদ পলক নিজেকে সামলাতে না পেরে অপর বন্দী ফজলে করিম চৌধুরীর সঙ্গে ধাক্কা খান। এতে তিনি ঘাড়ে সামান্য ব্যথা পান। এ বিষয়ে এমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পলকের আইনজীবী তরিকুল মঙ্গলবার বলেন, জুনায়েদ আহমেদ পলক আগে থেকেই অসুস্থ। গত শনিবার আমি কারাগারে তার সঙ্গে দেখা করি। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। ঘাড় ও কোমরের হাড় সরে গেলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করব। স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর 2024-এর 15ই আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতে হাজির করা হলে আইনজীবীকে কোমরের ব্যথার কথা জানাতেন পলক। তাকে কোমরে বেল্টও পরতে দেখা গেছে।